খেয়াল করো, আজকে আমরা পদার্থবিজ্ঞানের তাপগতিবিদ্যার সিকিউ সলভ করব। আমি টাইপ ভিত্তিক কয়েকটা সিকিউ করিয়ে যাচ্ছি, তোমরা ওই টাইপ ধরে ধরে প্র্যাকটিস করা শুরু করবা, কেমন? ঢাকা বোর্ড 2025। খেয়াল করো, পরীক্ষাগারে একটি তাপ ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রার উৎস হতে 1000 জুল তাপ গ্রহণ করে 300 কেলভিন তাপমাত্রার তাপ গ্রাহকে 600 জুল তাপ বর্জন করে। তো খেয়াল করো, আমাদের এক তাপ ইঞ্জিন এত ভাইয়া কেলভিন আপনার তাপমাত্রা, ভয়েসটা ক্লিয়ার না, নয়েজ আসতেছে। তাহলে 500 কেলভিন তাপমাত্রা তাপ উৎস, তাহলে এটা হচ্ছে T1। আমরা জানি তাপ উৎস তাপ হচ্ছে T1। এত জুল তাপ গ্রহণ করে, তাহলে এটা হচ্ছে Q1। আমরা জানি তাপ উৎস তাপের পরিমাণ হচ্ছে Q1। তাপ গ্রহণ করে এত তাপমাত্রার, তার মানে এটা হচ্ছে T2। এই যে তাপ গ্রাহক বললো না, সেটা হচ্ছে T2। এত জুল তাপ বর্জন করে, তার মানে এটা হচ্ছে Q2। ঠিক আছে? তাপ ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করো। এটা কি তোমাকে বলে দিয়েছে কার্নো ইঞ্জিন? না, কি বলছে? সিম্পলি তাপ ইঞ্জিন। তাহলে সিম্পলি তাপ ইঞ্জিনের জন্য সূত্র কি বলছিলাম? 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%, ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 ডিভাইড বাই Q2 ইন্টু 100%। শেষ। এই সূত্রটা দিলে অ্যান্সার হয়ে যাবে। এই যে তাপ উৎসের তাপমাত্রা দিলাম, তাপ উৎসের তাপের পরিমাণ, তাপ গ্রাহকের তাপের পরিমাণ Q2 বলেই তো দিছি আগে। সো 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%, Q2 এর মান বসাইলা, Q1 এর মান বসাইলা, 40% আসছে। এটা হচ্ছে দক্ষতা। শেষ। এই হচ্ছে, এতটুকু করতে পারলে 3 নাম্বার। দেখো কত সহজ না? এরপর বলছে উদ্দীপকের তাপ ইঞ্জিনটি পরিবেশ বান্ধব কিনা। ঠিক আছে, এটা আমাদের যে তাপ ইঞ্জিন দিয়েছে এটা পরিবেশ বান্ধব কিনা আমাদেরকে যাচাই করতে হবে। তো এটার জন্য আমরা এন্ট্রপি বের করব। তো এন্ট্রপি যদি আমরা পাই 0, তাহলে বুঝবো এটা পরিবেশ বান্ধব, তাছাড়া পরিবেশ বান্ধব হবে না। আচ্ছা, তাহলে আমরা কি বের করবো এক্ষেত্রে? এন্ট্রপির পরিবর্তনটা বের করবো। হ্যাঁ, সো এক্ষেত্রে আমরা একবারে করে ফেলছি, Q1/T1 মাইনাস Q2/T2, মানে একবারেই দুই ক্ষেত্রেই তাপ উৎসের এবং তাপ গ্রাহকের একবারে করে ফেললাম আর কি। সো আমরা এমনি কি জানি, dQ/T জানি আর কি, তোমার এন্ট্রপির পরিমাণটা। সো এই ক্ষেত্রে ডিকিউ মানে কি? মূলত ডিকিউ মানে হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, তাপের তোমার পরিবর্তন। সো এখানে Q-Q2, সো নিচে ডেল টি, একই বিষয়। সো ডিএস ইজ ইকুয়াল টু Q1/T1 মাইনাস Q2/T2। সিম্পল, মানগুলো দেওয়া আছে বলেই তো দিলাম। 0 জুল পার ক্যালভিন আসছে, তার মানে এটা অবশ্যই পরিবেশ বান্ধব। যেই ইঞ্জিনের তোমার এন্ট্রপি যত কম, সে তত বেশি পরিবেশ বান্ধব। ঠিক আছে, এই আর কি। এবার আসো আমরা একটা গ্রাফ রিলেটেড ম্যাথ করি। এটা আমরা ইতিমধ্যে দেখে আসছি। বলো এবি কি বোঝাচ্ছে এখানে? কাউসার বলো। সৌরভ বলো। ভাইয়া এটা ওই প্রসারণ বোঝাচ্ছে। কি প্রসারণ? সমুষ্ণ প্রসারণ। এতক্ষণ লাগে শব্দটা আসতে? এবি সমুষ্ণ প্রসারণ, বিসি রুদ্ধতাপীয় প্রসারণ, তারপর সিডি সমুষ্ণ সংকোচন, ডিএ রুদ্ধতাপীয় সংকোচন। এদিন কতভাবে বললাম এটা। তাহলে সমুষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমুষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। শেষ। তাহলে কি বললো এখানে? ভাইয়া এটা বুঝলেন কেমনে? তুমি কি বেসিক ক্লাসটা করো না ওই দিন? আমি ফার্স্টের দিকে ছিলাম না। ওই জন্য আর কি, এটা পড়ে নিও বই থেকে। এটা গ্রাফের মধ্যে এবিটা হচ্ছে সমুষ্ণ প্রসারণ, প্রথমের দিকে হচ্ছে প্রসারণ, তারপর এটা হচ্ছে প্রসারণ, এটা হচ্ছে সমুষ্ণ, এটা হচ্ছে রুদ্ধতাপীয়। এই প্রত্যেকটা অংশ এবি, বিসি, সিডি, ডিএ। এবি হচ্ছে, এখনই মুখস্থ করে ফেলো, এবি হচ্ছে সমুষ্ণ প্রসারণ, বিসি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, এবি হচ্ছে সমুষ্ণ প্রসারণ, বিসি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, সিডি এই যে এবি এর ঠিক বিপরীতটা হচ্ছে,
রুদ্ধতাপের সংকুচন, এটা ছিল রুদ্ধতাপের প্রসারণ, সরি সমুষ্ণ প্রসারণ, এটা হচ্ছে সমুষ্ণ সংকুচন। আর বিসি এর ঠিক বিপরীত, ডিএ হচ্ছে, এটা ছিল রুদ্ধতাপের প্রসারণ, এটা হচ্ছে রুদ্ধতাপের সংকুচন। সিম্পল। এর প্রথম দুইটা প্রসারণ, তারপর দুইটা সংকুচন, প্রথম সমুষ্ণ বলবা, তারপর রুদ্ধতাপে বলবা। তাহলে বলছে আমাদের এই যে Q1 দেওয়া আছে এখানে, আচ্ছা T1 দেওয়া আছে এখানে, T2 দেওয়া আছে, Q2 দেওয়া নাই। ওকে, বলতেছে কার্নো ইঞ্জিনের দক্ষতা বলেই দিছে কার্নো ইঞ্জিন, তাহলে আমরা কিন্তু টি ইউজ করতে পারি। হ্যাঁ, আমাদের এখানে কিউ বের করার দরকার নাই এখন। হ্যাঁ, এখানে কিউ তোমাকে দেওয়া নাই, আমরা ওয়ান মাইনাস এই যে এই সূত্রটা ইউজ করতে পারি, ওয়ান মাইনাস T2/T1 ইউজ করবো। কেন? কারণ আমাদেরকে এটা বলে দিছে কার্নো ইঞ্জিন, সো আমরা এটা ইউজ করতে পারি। হ্যাঁ, সো আমরা এই ম্যাথটা করব টি দিয়ে। এই যে এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1 ইন্টু 100%। হ্যাঁ, এই যে T2 এর মান দেওয়া আছে, T2 এর মান দেওয়া আছে, জাস্ট বের করবা। কত সহজ না? এরপরে কি বলছে? প্রতি ধাপে এন্ট্রপির পরিবর্তন তুলনা ব্যাখ্যা করা। প্রতিটি ধাপে আমরা এন্ট্রপির পরিবর্তন যাচাই করব। এই যে এ বি, বি সি, সি ডি, ডি এ। সো এন্ট্রপির পরিবর্তন আমরা কিভাবে বের করতে পারি? এই যে আমরা তোমার এই কিউটি, এই যে কিউটি Q1 ডেভিড T1, কিউটি ডেভিড T2 একটাকে যে সূত্রটা পড়ে আসছি, এটাই হচ্ছে আমাদের মূলত এন্ট্রপির সূত্র। সো এখন আমরা এই যে এখানে তোমাদের একটা ওই দিন কথা বলছিলাম, এটা কি, এটা তোমার কার্নো ইঞ্জিন বলেই দিছে, তাই না? এটা একটা কার্নো ইঞ্জিন, এই যে উপরে হেডলাইন খেয়াল করবা, কার্নো ইঞ্জিন। সো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে একটা শর্ত বলছিলাম ওই দিন, যে Q2/Q1 এর ভ্যালুটা T2/T1 এর সমান হয়, তাই না? এই সূত্রটা হয় Q2/Q1 ইজ ইকুয়াল টু T2/T1, এটা হচ্ছে কার্নো ইঞ্জিনের শর্ত। সেখানে Q2 তোমাকে দেওয়া নাই, তুমি চাইলে এই সূত্র থেকে Q2 বের করতে পারো না, কারণ Q1, T1, T2 সব জানা আছে তোমার। সো Q2টা বের করে নিবা প্রথম কাজ। এরপরে দক্ষতা বের করার জন্য প্রত্যেকটা স্টেপে আগাবা। তাহলে প্রথম কাজ কিউটিটা বের করে নাও। এই যে তোমাকে এগুলো জানা আছে, কিউটিটা জানা নেই শুধু, তাহলে কিউটিটা বের করে নিলে এখান থেকে এত জুল আসছে। এরপর প্রত্যেকটা স্টেপের জন্য তুমি এন্ট্রপি বের করবা। সো এবি পথে এন্ট্রপি কি হবে? এই যে আমরা এন্ট্রপি সূত্র জানি, Q/T, সিম্পল। সো ডেল এস ইজ ইকুয়াল টু Q/T। এবি পথের জন্য Q1/T1, তো এত জুল পার কেলভিন আসবে। আর সিডি পথে Q2/T2। আর দেখো এবি এবং সিডি, এবিটা দেখো এবং সিডিটা দেখো, এই যে এটা হচ্ছে এবি আর এটা হচ্ছে সিডি, খেয়াল করতে পারছো? এবি হচ্ছে নিচে নামতেছে আর সিডি হচ্ছে উপরে উঠতেছে। ওকে, সো এটা যেহেতু এন্ট্রপি বাড়তেছে এই জন্য পজিটিভ, আর এটা যেহেতু এন্ট্রপি কমতেছে এই জন্য নেগেটিভ। ওকে, সো এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস দিব আগে একটু। এই যে এন্ট্রপি বৃদ্ধি এই জন্য পজিটিভ, এন্ট্রপি হ্রাস এই জন্য নেগেটিভ, ঠিক আছে? তাপ বর্জন হওয়ার জন্য না। সো এক্ষেত্রে আমরা এই যে তোমার Q2/T2 একই কথা, Q/T। সো বের করলাম। সো আমরা এবি পথ এবং সিডি পথের মোট এন্ট্রপির পরিবর্তনটা যাচাই করলাম যেটা। আর এখানে মাত্র আমি প্লাস চিহ্ন দেওয়া, পরিবর্তন মানে যোগ এখানে, ঠিক আছে? কারণ এখানে ইন্টারনালি মাইনাস একটা আছে। ওকে, সো 0 জুল। তো বিসি এবং ডিএ পথে এন্ট্রপির পরিবর্তন 0, এবি পথেও সেম ভাবে 0 পাবা। হ্যাঁ, একই হবে এটা। সো আলটিমেটলি কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে সকল কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে কার্নো ইঞ্জিন বলে দিলে তুমি অবশ্যই এই মানটা 0 পাবা, একটা পজিটিভ একটা নেগেটিভ, এবং দুইটা যোগ করলে অবশ্যই 0 হয়ে চলে আসবে। সো এখানে সামগ্রিক এন্ট্রপি পরিবর্তন কত? 0, ঠিক আছে? সো এবি পথে এন্ট্রপি বের করবা, সিডি পথে এন্ট্রপি বের করবা, একটা পজিটিভ পাবা একটা নেগেটিভ পাবা, দুটো যোগ করে দিবা, 0 পাবা। ঠিক আছে, বুঝছো কিনা? এটা বোঝা গেছে? জি ভাই, বসছি। আর কি, দেখো বেসিকটা জানা থাকলে ম্যাথগুলো খুব সহজ হয়, বাট বেসিক যদি না জানো না, এগুলো ধরতেই পারবে না। কুমিল্লা বোর্ড 2025, সিলিন্ডার দেওয়া আছে, একটা কার্যনির্বাহী বস্তু দেওয়া আছে। ওকে, তাপ উৎস দেওয়া আছে T1, এই যে তাপ উৎস তাপমাত্রা T1, অন্তরক T2, তাপগ্রাহক দেওয়া আছে। বলছে যে সিলিন্ডার হতে এত জুল তাপ শক্তি নিয়ে অন্তরকে স্থানান্তরিত করা হলো, তার মানে এটা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা বা Q1। এরপর এটি তাপগ্রাহকে তাপ বর্জন করে। আচ্ছা, তো তাপমাত্রা পরিবর্তন করে। আচ্ছা, সেকেন্ড লাইনটা খেয়াল করবা, রফিক করণীয়। তাহলে এরপর কি বলছে? রফিক ইঞ্জিনটির তাপগ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে দক্ষতা দ্বিগুণ করার চেষ্টা করলো। এই টাইপের প্রশ্নটা আসে মাঝে মধ্যে, যে তাপগ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করতে হবে, বা তাপ উৎসের তাপমাত্রা চেঞ্জ করতে হবে, বা কিছু একটা চেঞ্জ করবা, দক্ষতা তোমাকে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ এভাবে করে প্রশ্নটা আসবে। তাহলে উনি ঘটনা কি করাইছে, তাপগ্রাহকের তাপমাত্রাটা চেঞ্জ করবে, মানে T2 27 যখন আছে এটা তুমি চেঞ্জ করতে পারবা, চেঞ্জ করে এমনভাবে চেঞ্জ করবে যেন এটা এর ভ্যালু 2 গুণ হয়ে যায়, আগে যা ছিল তার 2 গুণ হয়ে যায়। ঠিক আছে, সো আগে আমরা ঘ নাম্বারটা করি, এটা মোস্ট ঘ নাম্বারের আনসার।
ঘ নাম্বারটা করি। তো কার্নো ইঞ্জিনের গ্রাহকে কত তাপ বর্জন করলো, তো গ্রাহকের কত তাপ, এটা হচ্ছে Q2 না, সো Q2 বের করবো আমরা, ঠিক আছে। সেখানে দেখো আমাদের T1 জানা আছে, T2 জানা আছে, ওই যে তাপ উৎস হতে এত জুল তাপ নিচ্ছ, তো তাপ উৎসের তাপের পরিমাণটা Q1 না, সো আমরা একটু আগে পড়ে আসছি Q1/T1 ইজ ইকুয়াল টু হচ্ছে Q2/T2। এখান থেকে Q1 জানো, T1 জানো, T2 জানো, Q2 বের করতে পারবে না, বের করো। সূত্রটা বসায় দাও, Q1/T1 Q2/T2, সিম্পলি সূত্রটা বসায় Q2 এর ভ্যালুটা বের করবা, শেষ। হুম। এর পরের ম্যাথটা খুব ইন্টারেস্টিং, এটা দেখো। রফিক সফল হয়েছিল কিনা, মানে দ্বিগুণ। এইখানে যে লাইনটা বলছে এটাই মূলত উত্তর, যে রফিক ইঞ্জিনটির তাপগ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে। তাহলে তোমার তাপ উৎসের তাপমাত্রা ফিক্সড রাখতে হবে, তাপ উৎসের তাপমাত্রা T1 ফিক্সড। তারপর তুমি T2 চেঞ্জ করবা, T2 কি করতে পারবা, চেঞ্জ করতে পারবা, তার মানে T2 এর মানটা বের করবা তুমি, হয়েন ইটা শুড বি ডাবল। তাহলে তোমার কাজ হলো ইটা এখন কত সেটা বের করা, কথা সিম্পল। এরপরে ইটাকে ডাবল করে দিবা। তুমি ম্যাথের আউটলাইনটা বুঝো আগে। ধরো এখন তোমাকে কি বলছে, কি বলছে যে আমাদের তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে, এই যে তাপ গ্রাহকের তাপমাত্রা আমরা পরিবর্তন করে দক্ষতা দ্বিগুণ। ধরো আগে ছিল দক্ষতা 40%, হ্যাঁ, তাহলে দ্বিগুণ মানে 80%। তো 80%টা বের করার জন্য তোমাকে আগেরটা বের করতে হবে না। সো প্রথম কথা হচ্ছে তুমি আগের দক্ষতাটা বের করবা, করে এটাকে দ্বিগুণ করে দিবা, 2 দ্বারা গুণ করে দিবা, তার মানে 80%। তার মানে তোমাকে এখন দক্ষতা কত করতে হবে, 80% করতে হবে। 80% করার জন্য তুমি তাপগ্রাহকের তাপমাত্রাটা চেঞ্জ করো, তাহলে তাপগ্রাহকের তাপমাত্রা কত করলে তোমার এই 80%টা হবে, এটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখন তুমি ইটা এর মান ধরবা 80%, দেন তুমি Q2 এর ভ্যালু, T2 এর ভ্যালুটা বের করবা নতুনভাবে, ঠিক আছে। T2 এর ভ্যালুটা বের করবা, দেন দেখো যে কত চেঞ্জ করতে হচ্ছে, ঠিক আছে। খুবই সিম্পল যদি বুঝো। তাহলে প্রথম কাজ, তুমি কর্মদক্ষতাটা বের করে ফেলো। সো আমি এখানে বলেই দিছে যে কার্নো ইঞ্জিনে যে কার্নো শব্দটা আছে এখানে দেখবা, কার্নো শব্দটা থাকলে কি বললাম, ইটার মানটা এই সূত্রটা ইউজ করতে পারবা, 1 মাইনাস T2/T1। সো আমরা এটা ইউজ করলাম, এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1 ইন্টু 100%। সেখানে T2 এর ভ্যালু দেওয়া আছে, T1 এর ভ্যালু দেওয়া আছে 100%, 61.1719% হচ্ছে আমাদের তোমার কর্মদক্ষতার ভ্যালু। সো তা হচ্ছে তাপমাত্রা এখানে ক্যালভিনে নিবে অবশ্যই। এখন এটাকে ডাবল করে দাও, 100 দ্বিগুণ করে দাও, সেটাকে দ্বিগুণ করে দাও, কত আছে, দ্বিগুণ করে দিলে 122.এত% আছে। এখন নতুন এটা হচ্ছে 122.38%। এটা করার জন্য এই T2 কত করতে হবে এটা বের করতে হবে এখন, হ্যাঁ। তাহলে আমরা কি রে, কি করলা রে, মাঝখানে একটা পেজ দিলা না। তাহলে সেম কাজ আমি এখানে করাই দিচ্ছি। তোমাকে এখন কি বের করতে হবে, ইটা বের করতে হবে। তুমি সূত্র কি জানো, সূত্র জানো, ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1 ইন্টু 100%, ওকে। সো তুমি ইটার ভ্যালু কত জানো এখন, 122.38%। 1 মাইনাস T1 এর ভ্যালু কত জানো, কত দেওয়া আছে, T1 এর ভ্যালু 773। T2 এর ভ্যালু জানো না, T2 এর ভ্যালু বের করবা ইন্টু 100%। এখন তোমার কাজ হলো T2 এর ভ্যালুটা বের করে নেয়, সবগুলো এই পাশে নিবা, লসাগু করবা বা যা করার করবা, করে আনসারটা বের করবা ক্যালকুলেশন করে ক্যালকুলেটরে, হ্যাঁ। যদি ক্যালকুলেটর এক লাইনে করতে পারে এক লাইনে করবা, তোমার যদি ভেঙে ভেঙে করতে মন চায় ভেঙে ভেঙে করবা, ঠিক আছে। এটা হচ্ছে মূলত প্রসিডিওর। এরপর আমরা আরেকটু ডিপে যাই। কুমিল্লা বোর্ড 2004 25 খেয়াল করো, আমাদের এখানে আরেকটা চিত্র দেওয়া আছে। তাহলে এটা কি সমষ্ণ প্রসারণ, তারপর রুদ্রতাপীয় প্রসারণ, তারপর রুদ্রতাপীয় সমষ্ণ সংকোচন, তারপর রুদ্রতাপীয় সংকোচন, ওকে। তাহলে এই 4টা ধাপ আমাদের দেওয়া আছে এবং এখানে T1 এর ভ্যালু দেওয়া আছে আর T2 এর ভ্যালু দেওয়া নাই, ওকে। আর এখানে কিছু ইনফো দেওয়া আছে অবশ্য, ভলিউম ক্ষেত্রে তো নিউটন মিটার ইনভার্স 2 চাপ। আর এখানে আমাদের আরেকটা গ্রাফ দেওয়া আছে, এই ক্ষেত্রে T1 এর ভ্যালু দেওয়া আছে, T2 এর ভ্যালু দেওয়া আছে, ওকে। চিত্র কেমন, চিত্র দুটি ইঞ্জিনে ব্যবহৃত 1 মোল হাইড্রোজেন গ্যাসের পিভি লেখচিত্র আঁকো, লেখচিত্র দেখানো হলো। তাহলে বলতেছে চিত্র 1 এর মধ্যে এবং চিত্র 1 অনুসারে গ্যাসকে, এই যে চিত্র 1 এ যদি আমরা গ্যাসকে A থেকে B অবস্থানে নিলে
এন্ট্রপির পরিবর্তন কত হবে। তার মানে আমরা এবি এর এন্ট্রপির পরিবর্তন বের করব, এবি অংশে কি বের করব, এন্ট্রপির পরিবর্তন বের করব। সো এন্ট্রপির পরিবর্তনের সূত্র কি বললাম, ডেল এস ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি বা ডেল কিউ ডিভাইডেড বাই টি, ঠিক আছে। সো আমরা এই ক্ষেত্রে ডেল কিউটা বের করতে হবে এখানে, হ্যাঁ ডেল কিউটা বের করে টি টেম্পারেচার তো জানা আছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস, এটা দ্বারা ভাগ করে দিলে আমাদের আনসার চলে আসবে। ওকে, সো এখন এই ডেল কিউ বের করার জন্য খুবই টাফ একটা সিনারিও আমাকে এখানে ফেস করতে হবে। খেয়াল করো, এক্ষেত্রে আমাদের ভলিউম নিয়ে কাজ করতে হবে। এটা এটা এভাবে করার দরকার নাই, হ্যাঁ করার দরকার নাই। এটা কোথায় এই লাইনটা কোত্থেকে আসছে বলো, এই যে আমরা এখন ডিরেক্ট চলে যাব তোমার ইয়েতে, এখানে কনসেপ্টে। এটা কি বললাম, সমুষ্ণ প্রসারণ, এটা কি রুদ্ধতাপীয় প্রসারণ, তাই না। আসো, সমুষ্ণ পদ্ধতিতে আমাদের কাজের কৃতকাজের সূত্র কি, যে সমুষ্ণ পদ্ধতিতে কৃতকাজের সূত্র বা আমাদের যেটা তোমার তাপের পরিমাণ, ওই সূত্রের মধ্যে আমরা চলে যাই। এই যে কৃতকাজের পরিমাণ কি বললাম, এনার্টি লন ভি টু বাই ভি ওয়ান। সো এটাই হচ্ছে আমাদের মূলত ওই সূত্রটা, সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ যেটা, এই ক্ষেত্রে ওইটাই বোঝাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে একটু ভেঙে ভেঙে বলছে আর কি, যে সমষ্ণ প্রক্রিয়া ডেল, সো যেটা ডেল কিউ এটাই ডেল ডব্লিউ। তুমি এভাবে ভেঙে ভেঙে বলতে পারলে তোমার কনসেপ্ট আরো ক্লিয়ার থাকবে। তো ডেল ইউ এর মান তো জিরো হবে অবশ্যই সমষ্ণ প্রক্রিয়া, তাই না। তো ডেল ডব্লিউ ইজ ইকুয়াল টু তোমার এই ডেল কিউ হয়। সো আমরা জানি এটাই ডেল ডব্লিউ ডেল কিউ। সো আমরা ডেল ডব্লিউ সূত্র কি জানি, এই যে এটাই তো এখন দেখে আসলাম যে কৃতকাজের সূত্র এনার্টি লন ভি টু বাই ভি ওয়ান, ঠিক আছে। এখন ভি টু ভি ওয়ান তোমাকে কিন্তু দেওয়া আছে, খেয়াল করো, এই যে এটা কিন্তু খেয়াল করবা, গ্রাফ কিন্তু এগুলো বুঝতে হবে, হ্যাঁ ইনটু টেন ইনভার্স টি ইউজ অ্যাড করবা অলওয়েজ এটার সাথে, বি যেটা পাও, এই যে এটা এটা হচ্ছে এ অবস্থান, এ অবস্থানের জন্য আমাদের এটা হচ্ছে লাইক 2 মনে হয়, আর এটা হচ্ছে বি অবস্থান 4, আর 2 ইন্টু টেন ইনভার্স থ্রি 4 ইন্টু টেন ইনভার্স থ্রি এরকম একটা ভ্যালু দেওয়া থাকবে, ঠিক আছে। এই যে 2 ইন্টু টেন ইনভার্স থ্রি 4 ইন্টু টেন ইনভার্স থ্রি, ঠিক আছে। সো ভি টু দেওয়া আছে, ভি ওয়ান দেওয়া আছে, তো এনআরটি লন টি ওয়ান তো জানাই আছে, বের করলা আর এখানে সূত্রের মধ্যে বসাই দিলা। সূত্রের মধ্যে কি বললাম, ডেল এস এর সূত্র কি বললাম, কিউ ডিভাইড বাই টি। সো ডেল কিউ তে বের করে ফেলছো, টি তো জানা আছে আগে থেকে, জুল পার কেলভিন বসাই দিচ্ছে। ওকে, সো গ্রাফগুলোর সাথে তোমাকে ইউজ টু হতে হবে, হ্যাঁ গ্রাফ পড়তে পড়তে যাতে তুমি বুঝো, বুঝছো কিনা এটা, নাহিমা বুঝতে পারছো। সৌরভ বুঝছো, বুঝছি ভাইয়া। কাউসার, জি ভাইয়া বলছি। গেল। এরপরে আসো, এরপরে হচ্ছে ইঞ্জিনিয়ার কোনটি কার্যকর, কোনটি বেশি কার্যকর। সো কোনটি কার্যকর এটা আমরা বের করার জন্য অলওয়েজ একটা কাজ করি, কর্মদক্ষতা বের করবো, তাই না। সো আমরা এক্ষেত্রে কি বের করবো, কর্মদক্ষতা বের করবো। কর্মদক্ষতার মাধ্যমে আমরা যেটা কর্মদক্ষতা বেশি পাবো ওটাই বেশি কার্যকর। সো আমাদের কর্মদক্ষতার সূত্র কি জানি, 1 - তোমার T2, কার্নো কার্নো সাইকেল না এগুলা। সো কার্নো সাইকেল মানে কার্নো বলে দিতে হবে না তোমারটা, এগুলো তুমি কার্নো চক্রই দেখতে পাচ্ছ তুমি। সো এটা তো আর বলার কিছু নাই যে এটা কার্নো। সো আমরা 1 - C2/T1 সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো এখানে, ঠিক আছে। সো আমরা এ থেকে বিতে নিব, মানে এখানে কার্যকর শক্তিটা বের করার জন্য তাহলে আমরা T1 বিষয়টা লাগবে, T2 বিষয়টা লাগবে। এখানে দেখো T1 জানা আছে বা T2 জানা আছে না, সো এক্ষেত্রে প্রথম কাজ T2 বের করবা। এক্ষেত্রে T1 জানা আছে, T2 জানা আছে, সেক্ষেত্রে বের করেই ফেলতে পারো এখন, তাই না। সো আমরা এখানে কাজটা করে ফেলি, T1 জানা আছে, T2 জানা নাই, T2 বের করতে হবে। এখানে আবার আরেকটা মেথড তোমাকে অ্যাপ্লাই করতে হবে, খেয়াল করো। এই যে T2টা কোথায় আছে বলো, এই যে এটা কি বললাম, রুদ্ধতাপ সমুষ্ণ প্রসারণ, বিসি তোমার রুদ্ধতাপীয় প্রসারণ, সিডি রুদ্ধতাপীয় সমুষ্ণ সংকোচন। তাহলে এক্ষেত্রে আমাদের তোমার এই সিডি এবং ভিসি, হ্যাঁ এই এবি সমুষ্ণ প্রসারণ, ভিসি রুদ্ধতাপীয় প্রসারণ। তাহলে খেয়াল করো তো, আমাদের এই যে সি বিন্দুতে তোমার টেম্পারেচার গেইন হলো কোনটা, T2 না। সিডি পর্যন্ত T2 টেম্পারেচারটা মানে তোমার রয়েছে এখানে, T2 টেম্পারেচারটা তোমার স্টেবল থেকেছে। আলটিমেটলি দা তোমার লাস্ট টেম্পারেচার, হ্যাঁ এইখানে সি বিন্দুতে গেইন হয়েছে না T2 টেম্পারেচারটা, মানে T2 টেম্পারেচারটা শুরু হয়েছে সি বিন্দুতে, ডি বিন্দুতে গিয়ে T2 টেম্পারেচারটা শেষ হয়েছে, এটাই তো মিনিং, তাই না। তো এখন এই সি বিন্দুর টেম্পারেচারটা তুমি কিভাবে বের করতে পারো, সি বিন্দু বিসি এর মধ্যে রিলেটেড না। আমরা ভিসি এর সূত্র কি জানি, ভিসিটা কি, এটা হচ্ছে দেখো সমুষ্ণ প্রসারণ, এটা কি
তোমার রুদ্ধতাপীয় প্রসারণ, তার মানে এখানে রুদ্ধতাপীয় প্রসারণের জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রসারণের জন্য আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। এখন রুদ্ধতাপীয় প্রসারণের জন্য আমরা কিভাবে সূত্র অ্যাপ্লাই করব? আমরা P1 V1 P2 V2 এই সূত্রগুলো জানি না, এখানে T1 V1 খেয়াল করো। এখন আমি কেন T1 V1টা চুজ করছি? আমাদের টি তো লাগবেই, এখানে T2 T1 এইগুলো জানা আছে, তার মানে টি কনফার্ম। এখন আমি ভি কেন নিব? কারণ আমাদের এখানে আয়তনের সম্পর্ক দেওয়া আছে, খেয়াল করে ভি দেওয়া আছে। সো আমি T1 V1 এর সম্পর্কটা নিব রুদ্ধতাপীয় প্রসারণের জন্য। T1 V1 এর জন্য সূত্র তো একটাই আছে, এই যে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 T2 V2 গামা মাইনাস 1। সো এখানে তোমার বাকি সব কিছু জানা আছে, এবং এখানে 1 মোল হাইড্রোজেন গ্যাস বলা আছে। তো আমরা 1 মোল হাইড্রোজেন যদি গ্যাস বলা থাকে, বলো হাইড্রোজেন কি এক পারমাণবিক গ্যাস না দ্বিপারমাণবিক গ্যাস? S2। দ্বিপারমাণবিক। তাহলে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামায়ের পরিমাণ কত? 1.40। ঠিক আছে, একদম মুখস্থ এগুলা। সো এখানে গামায়ের মান কত বসাবা? এই যে গামায়ের মান 1.40। তারপর তোমার বাকি তো জানা আছে, এই যে T1 জানা আছে, V1 জানা আছে, V2 জানা আছে, T2 বের করবা। ঠিক আছে, এই যে V1 V2 আগে যেগুলো বসাইছে এগুলা, আর গামায়ের পরিমাণটা বসাই দিয়ে 1.4, এখান থেকে T2 এর পরিমাণটা বের করবা। ঠিক আছে, সো সিনারিও থেকে আমরা বের করে নিয়ে আসলাম। ওকে, এরপরে আসো, এই যে আমরা T2 বের হয়ে গেছে, এখন ইঞ্জিনের দক্ষতা সূত্রে বসাই দিবা। এই যে ইঞ্জিনের দক্ষতা সূত্র কি জানেন? 1 - T2/T1 × 100%। তো সূত্রে বসাই দিলে আনসার চলে আসবে। ওকে, আর দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে তো কিছু করার নেই, দ্বিতীয় ইঞ্জিন T1 ও জানা আছে, T2 ও জানা আছে, সিম্পল শুধু সূত্র বসাবা। 1 - T2/T1, এটা T2 জানো, T1 জানো, যেটা বসাবা। ঠিক আছে, শেষ। আজকে মনে হয় না আরেকটা টাইপে যাইতে পারবো, এটাই করেই শেষ। এরপরে আরেকটা করি, কৃতকাজ রিলেটেড একটা ম্যাথে যাই। খেয়াল করো, যশোপুর 2025, আমাদের ABCD একটা কার্নো সাইকেল দেওয়া আছে। বলো এটা কি সমুষ্ণ প্রসারণ, এটা কি রুদ্ধতাপীয় প্রসারণ, এটা কি সমুষ্ণ সংকোচন, এটা কি রুদ্ধতাপীয় সংকোচন। এই বেসিক আইডিয়াগুলো একদম শার্প মাথায় থাকা লাগবে। উচ্ছেদ তাপমাত্রা 125, তার মানে T1 127। P1 চাপে প্রতিটি সংকোচন এবং প্রসারণ অনুপাত 2:1, আরও ক্রিটিক্যাল করে দিছে। তোমাকে এখানে চাপ দেওয়া আছে এবং প্রতিটি সংকোচন বা প্রসারণ অনুপাত দেওয়া আছে 2:1। হ্যাঁ, 2:1। গামা দেওয়া আছে মোল সংখ্যা 1, বলছে P3 এর মান বের করো। আমাদের এখানে খেয়াল করো, এখানে P1 আছে, V1 আছে, চাপ এবং আয়তন, আমাদের P3 এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, সো আমরা আবার ওই সূত্রগুলোর মধ্যে ঢুকবো, এই যে P1 V1 P2 V2 এই সূত্রগুলোর মধ্যে ঢুকে এগুলো বের করতে পারবো। ঠিক আছে, সো খেয়াল করো, তোমাকে আগে দেখতে হবে P3টা কই আছে, P3টাকে তুমি লোকেট করো। এই যে P3 তুমি পাইছো এইখানে। সো আমরা P3 এর মধ্যে VC নিয়ে কাজ করব, তারপর আমরা এই যে AB নিয়ে কাজ করব। অলওয়েজ আমরা দুইটা লাইন নিয়ে তো কাজ করতে হবে, দুইটা সূত্র না তোমার, P1 V1 P2 V2। সো তোমাকে দুইটা পোরশন নিয়ে কাজ করতে হবে না, 1 এবং 2। সো এটাকে যদি 1 ধরো, এটাকে 2 ধরবা। সো অলওয়েজ আমরা আগে যেটা বের করতে বলছে এটাকে লোকেট করব। আমাকে আগে বের করতে বলছে P3 কই আছে? এখানে আছে, তার মানে আমি এই লাইনকে ধরবো। এটা কি রুদ্ধতাপীয় প্রসারণ, এটা কি সমুষ্ণ প্রসারণ। সো আমি এই দুইটা লাইনকে নিয়ে এখন কাজ করবো, এবং কাকে কাকে সম্পর্ক নিব? পিভি এর মধ্যে সম্পর্কটা নিব। কেন পিভি? কারণ আমাকে পি বের করতে বলছে, আর বি তো পাশাপাশি দেওয়া আছে। সো আমি পিভি এর সম্পর্কটা নিব। কেমন? সো এটাই হচ্ছে আমাদের টেকনিক। এখন আসো সমষ্ণ ইয়ের বেলায়, সমষ্ণের বেলায় আমরা সূত্র হচ্ছে কি, যে আসো শীটে যাও, কৃতকাজের সূত্রাবলী। এই যে সমুষ্ণ প্রক্রিয়ায় বয়লের সূত্রটা কি? P1 B1 P2 B2। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই যে P1 B1 টু দি পাওয়ার গামা P2 B2 টু দি পাওয়ার গামা, এই দুইটা সূত্র পিক করো। দেখো, এই যে দেখো, প্রথমটা কি বললাম? সমুষ্ণ প্রসারণ না, এবি সমুষ্ণ প্রসারণ, তারপর রুদ্ধতাপীয় প্রসারণ, তারপর সমুষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, এভাবে করে গ্রাফটা শেষ হয়। সো সমুষ্ণ প্রসারণ, এই যে P1 B1 টু দি পাওয়ার P2 B2। ঠিক আছে, সেখানে P2টা বের করবা, P2 জানা নাই। সেম ভাবে আমরা তোমার এখান থেকে P2 বের করে নিলাম, এখন ওই P2 কাজে লাগাবো এখানে তোমার BC এর জন্য P2 B2 P3 B3। ঠিক আছে, এটাকে কি ধরলা তুমি? এই যে যখন এই দুইটা কাজ করতেছো, এই যে P1 B1 যখন কাজ করতেছো, তখন এগুলো এখান থেকে V2 বের করলা, দেন এই P2 B2 ইউজ করে এখন এখানে P3 B3টা ইউজ করবা, মানে P3টা বের করবা মূলত। ঠিক আছে, সো P2 B2 টি গামা, P2 B3 গামা। সেখানে গামা কেন ইউজ করছি? কারণ এটা রুদ্ধতাপের প্রসারণের জন্য। সো বলে দিলাম, এটা হচ্ছে সমস্যা, এটা হচ্ছে রুদ্ধতাপীয়। এই সো আমাদের বাকিগুলো জানা আছে। আর এখানে তোমার আরেকটা বিষয় তোমাকে কনফিউশন হবে বারবার, এটাই হচ্ছে মূল ট্রিক, যে বলেই দিছে সংকোচন প্রসারণ অনুপাত 2:1, এটাই হচ্ছে মূল ট্রিক।
বলতেছো, বলতে পারো ভাই আমাদের তো এখানে ভি ওয়ান ভি টু এর মান কিছুই জানা নাই, হ্যাঁ, তাহলে এখানে ওয়ান বি টু এগুলো করতে আসছে, এটা হচ্ছে মূলত ওই যে অনুপাতটা খেয়াল করবা, যে তোমাকে বলেই দিছে সংকোচনের প্রসারণ অনুপাত হচ্ছে 1:2:1, সো 2/1, ঠিক আছে। তার মানে ভি ওয়ান এর মান যদি 1 ধরো, ভি টু ধরতে হবে 2, ভি টু এর মান যদি 2 ধরো, এটা ধরতে হবে 4, হ্যাঁ, আমরা 1 2 দিয়ে ধরছি আর কি, সমস্যা নেই। সো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, বাকি সবগুলো একই, যেটা হচ্ছে 1 এটা হচ্ছে 2, অলওয়েজ একইভাবে ধরবা, কেমন। সো এখানে পৃথিবী বের করে ফেললাম, এটাই হচ্ছে ম্যাথ, ওকে। এগুলো হচ্ছে সবচেয়ে কঠিন, হ্যাঁ, এগুলাই মোটামুটি একটু কমপ্লেক্স, বাকিগুলো মোটামুটি সহজ। এরপর আসো কৃতকাজ। কৃতকাজেরটা আমাদের আরো কমপ্লেক্স হবে। উদ্দীপকের চক্রে মোট কৃতকাজ বের করবো আমরা, এ বি বি সি সি ডি ডি এ সবগুলা পোর্শনে আমাদের কি বের করতে হবে, কৃতকাজ বের করতে হবে। সো তোমাকে আগে সূত্রগুলো মাস্ট ক্লিয়ার রাখতে হবে, হ্যাঁ, সূত্র যে 4টা বললাম, এই যে কৃতকাজের সূত্রাবলী, এই যে এই যে সমচাপ প্রক্রিয়াতে লাগে না, সমষ্টি প্রক্রিয়া কৃতকাজ এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান, সমষ্টি প্রক্রিয়ার কৃতকাজ এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজ এনআর ওয়ান মাইনাস গামা ডিভাইড বাই ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, এই দুইটা সূত্র মাস্ট, হ্যাঁ। তাহলে সমষ্টি যখন বলবা তখন এটা, রুদ্ধতাপীয় যখন বলবা তখন এটা, এবার প্রসারণ সংকোচন এখানে কোনো ব্যাস কম নেই খুব একটা, ঠিক আছে। তাহলে এবার তুমি যে সূত্র দেখে দেখে অ্যাপ্লাই করবা, সূত্র এই জন্য বলছি যে গতকাল খুব ভালো মতো করে যাতে মাথায় থাকে। এখন এই সূত্রগুলোতে তোমার অ্যাপ্লাই করার জন্য আমার এখানে কিছু ভ্যালুর প্রয়োজন আছে, লাইক এখানে তোমার টি টু এর দরকার হবে, যখন বিসির জন্য তুমি বিসিতে যাবা, সো টি টু। তারপর এখানে বাকিগুলো অলরেডি করা হয়ে গেছে, আমরা পি টুতে বের করে ফেলছি, যদি পি টু লাগবে না। সো আমরা এখান থেকে তোমার টি টুটা বের করে নিব, হ্যাঁ, টি টুটা বের করে নিব। এখন এখানে আমরা পিভি এর কেন সূত্র দিয়েছি, এই যে পি টু ভি টু, পি থ্রি ভি থ্রি, বা এখানে আমরা এই যে পি ওয়ান ভি ওয়ান, পি টু ভি টু, পিবি এর সূত্র কেন দিয়েছে, কারণ আমাদের পি বের করতে হচ্ছিল তাই। এখন তোমাকে যদি টি বের করতে হবে, তুমি টিভি রিলেটেড যে সূত্রটা সেটাই অ্যাপ্লাই করো, সহজ বিষয়। তাহলে টিভি এর জন্য তুমি কি জানো, টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান, টি টু ভি টু গামা মাইনাস ওয়ান, ঠিক আছে। এই যে এটা বললাম, তোমার যখন যেটা প্রয়োজন হয় এটা অ্যাপ্লাই করবা। যখন পি প্রয়োজন হচ্ছিল তখন আমরা পি ইউজ করতেছিলাম, পি ওয়ান ভি ওয়ান, যখন এখন টি প্রয়োজন হচ্ছে আমরা টিভি ইউজ করতেছি, ঠিক আছে। তো এখানে টি টু বের করে নিলা, এতটুকু রাখলা। এবার আসো সূত্র পিক করবা, যে সমষ্টি প্রসারণ, তারপর রুদ্ধতাপীয় প্রসারণ, তারপর সমষ্টি সংকোচন, তারপর রুদ্ধতাপীয় সংকোচন, ঠিক আছে। তাহলে আসলে সমষ্টি প্রসারণের সূত্র কি, যে এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান, ঠিক আছে। এখানে গাইডের যেভাবেই দেখ তুমি অলওয়েজ এটা মনে রাখবা, এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান, এই যে এন এর মান 1 মোল বলে দিছে, আর এর মান জানো এসআই এককটা বসাবা, টি ওয়ান এর মান বলে দিছে 400 কেলভিন, এখানে বের করবা। আর লন ভি টু বাই ভি ওয়ান, ওই যে ভি টু বাই ভি ওয়ান অলওয়েজ বলছি যে 2:1, হ্যাঁ, তোমার তার 2:1 এর মতো ইয়া হয়, তাহলে এটাকে 2 দিলে এটাকে 1 ধরবা, সো এটা 2:1 অলওয়েজ মিলে যাবে। ভাইয়া তাপমাত্রাটার সাথে কি দ্বিতীয় যোগ করতে হবে? অলওয়েজ ফিজিক্সের এই অধ্যায়গুলোতে অলওয়েজ এসআই একক, এটা তো ক্লাস 9 10 এর বাচ্চা জিজ্ঞেস করলে ভালো দেখাইতো। 273 মানে কেন যোগ করছে বলো তো? কেলভিন এককে আনার জন্য। ক্যালভিন কেন নিলা? এসআই একক কেলভিন, তাই। এসআই একক ক্যালভিন, তাই। তাহলে আমরা ফিজিক্সের সকল ম্যাথে এসআই এককে করি, এটা তো নতুন কিছু না। এখানে আমি চাইলে আর এর মানটা, আর এর আরেকটা মান আছে না, 0.081 লিটার এটিএম পার মোল পার ক্যালভিন, আমি কি এটা ইউজ করতে পারবো এখানে? এটা আর এর মান, ওটা আর এর মান, বাট এটা কেন ইউজ করবো না, এটা ইউনিট ভিন্ন, এটা এসআই একক না। আমরা এসআই এককটা ইউজ করতেছি 8.314টা, ঠিক আছে। তো যে কোনো ম্যাথে যে কোনো জায়গায় অলওয়েজ এসআই একক, এটা মানে কোনোভাবেই ভুল করা যাবে না। এটা যদি ভুল করো টিচার জানবে যে তুমি 9 10 না পড়ে হয়তো এইচএসসিতে চলে আসছো, এমনটা মনে করবে, ঠিক আছে। অতএব প্র্যাকটিস করো নাই। তো টি, ঠিক আছে, টি বসাইলা আর এগুলোতে বের করলা, এটা গেল। এবার আসো তাহলে সমষ্টি প্রসারণটা বের করলাম, হ্যাঁ। এবার আসো রুদ্ধতাপীয় প্রসারণ, তাহলে রুদ্ধতাপীয় বের করার জন্য সূত্র কি, যে এনআর টি টু মাইনাস টি ওয়ান ডিভাইড বাই 1 মাইনাস গামা, ঠিক আছে। So, এখানে আমার শিটে এভাবে দেওয়া আছে এনআর 1 মাইনাস গামা ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, সো একই বিষয়, হ্যাঁ। এখানে টি টু মাইনাস টি ওয়ানটা উপরে লিখছি আর কি, আমি পাশে লিখছি, একই বিষয়। সো আবারও সেম, গামার তো ভ্যালু জানো, এটা হচ্ছে আমরা বলে দিছে কি, না বললে তুমি অবশ্যই কি ধরবা, বলে দিছে 1.4। তাহলে কামার ভ্যালু দেওয়া আছে, বাকিগুলো তো বসে আনসার বের করা আছে, সমস্যা প্রসারণ কার্তিকিত কাজ। তাহলে এটা দেখো, এটা কিন্তু তোমার এটার ঠিক বিপরীত হচ্ছে, এটা এই যে অ্যানার্টিলন ভি টু বাই ভি ওয়ান, বা এখানে বি ফোর বি থ্রি ধরলে আর কি, ওই যে তোমার সাইকেল চেঞ্জ হচ্ছে না, এখানে ছিল তোমার পি ওয়ান ভি ওয়ান, এখানে ছিল পি টু ভি টু, এখানে পি থ্রি ভি থ্রি, এখানে বি ফোর বি থ্রি, বি থ্রি বি ফোর আসছে আর কি, এগুলো আসতেছে, ঠিক আছে। সো বি থ্রি বি ফোর বাই বি থ্রি, সো আবার 1/2, এখানে বি ফোর বি থ্রি কোনো চেঞ্জই আসবে না, কারণ অলওয়েজ 1/2 হয়ে আসবে, হ্যাঁ, এটা সহজ করে দিচ্ছে আরো, এভাবে আর কি, হ্যাঁ।
এই যে সেম ভাবে এটাও বের করবা। কৃতকাজে রুদ্রতাপের জন্য সূত্র এটা, আর সমষ্টির জন্য সূত্র এটা, সিম্পল। তো মোট কৃতকাজ সবগুলো যোগ করে দিবা, আমাদের যেটা সে এটাই। ঠিক আছে, বুঝছো কিনা এটা? ম্যাথ কঠিন না, হ্যাঁ ম্যাথ কঠিন না, বাট আমাদের সূত্রগুলো পিক করাটা একটু এলোমেলো। সো এগুলা আমি তো গুছাই দিছি যথেষ্ট সম্ভব। এভাবে কিন্তু সহজে সূত্র গুছায় দেওয়ার দায়িত্ব আমার না, আমার কাজ বেসিক বোঝানো। বাট তারপরেও আমি ইন প্র্যাকটিক্যাল আমার মনে হচ্ছিল এটা ছাড়া কখনো তোমরা পারো না। সেই জন্য আমি সূত্রগুলো এভাবে করে বুঝাই, তারপর সিকিউতে আসা। নিজেরা আবার একটু প্র্যাকটিস করলেই হবে। দেখো আমরা কৃতকাজ রিলেটেড আরেকটা ম্যাথ করি। চট্টগ্রাম 2025। তাপ অপরিবাহী, তাপ স্থির রেখে অপরিবাহী পদার্থের তৈরি দুইটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডার উপরিতে এত প্যাসকাল চাপে এত তাপমাত্রায় 2 মোল হিলিয়াম গ্যাস নেওয়া হলো। আচ্ছা 2 মোল, এন এর মান 2 তাইলে। অতঃপর সিলিন্ডার দ্বয়ে চাপের পরিমাণ 1/3 হ্রাস করা হলো। আচ্ছা চাপ কিন্তু 1/3 হলো, ঠিক আছে। মানে চাপ আগে ছিল যা, ধরো P1, যদি P ধরো, P2 কত ধরবা, 1/3P, হ্যাঁ এই যে P/3। তো এখন হিলিয়াম গ্যাসের জন্য দেওয়া আছে 1.67 গামার ভ্যালুটা। তাহলে আমরা বের করব হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা, মানে T2টা বের করব। ঠিক আছে, হিলিয়াম গ্যাসের তুমি চাপ চেঞ্জ করলে না, পি চেঞ্জ করলে না, তাহলে টি বের করবো। তাহলে আমাদের দেখো ইতিমধ্যে জেনে গেছো তুমি, টি বের করবা, পি এর চেঞ্জটা দেওয়া আছে, তার মানে টিপি। টিপি এর জন্য কোন সূত্র মনে আছে? এই যে টিপি যদি শিটে আসো, টিপি এর জন্য কোন সূত্র শিখেছি? টিপি থাকলেই এই সূত্রটা, এই যে টিপি, টিপি ওয়ান, T1 P1 গামা মাইনাস ওয়ান, T2 P2 গামা মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে অলওয়েজ রেডি। পিভি থাকলে এই সূত্র, টিভি থাকলে এই সূত্র, টিপি থাকলে এই সূত্র। ঠিক আছে, এটাই। তাহলে T1 P1 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা, T2 P2 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা। সিম্পল, T2 জানো না, বের করবা, বাকি সব দেওয়া আছে। এই যে আর এটা কি বলছে তোমার, ওই যে এটা এটা তোমাকে একটু বুঝতে হবে এই জায়গাটাতে, যে লাইনটা বুঝো, সিলিন্ডারের চাপের পরিমাণ 1/3 হ্রাস করলা। দেখো 1/3 জন্য তোমার আসবে 1/3, হ্রাসের জন্য আসবে একটা মাইনাস। হ্যাঁ, সো এই জন্য আমরা এখানে কি করলাম, P2 বের করার সময় এই P/3 থেকে পিটা মাইনাস করে দিলাম। কথা বুঝছো? সো এখানে যদি বলতাম 1/3 করলা, 1/3 করা হলে জাস্ট আনসার এতটুকু আসতো, শুধু P/3। বাট এখানে যেহেতু 1/3 হ্রাস করা হয়েছে, সো আগে একটা মাইনাসের চিহ্ন দিয়ে তোমাকে আগে থেকে বিয়োগ করতে হবে। কথা বুঝিও, মারপেসটা বুঝিও কথা, হ্যাঁ। সো পিটি ইজ ইকুয়াল টু মূলত আগে যা ছিল ওইটা 3/1 ওইটা থেকে বিয়োগ করে দিলাম, তাই আমরা P2 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে P1 যদি P হয়, P2 হবে 2P/3। ওকে, সো এখানে মানগুলো বসে, পিপি তো কাটাকাটি যাবে আলটিমেটলি, এই জন্য ভ্যালু না এটার। সো এটা মান বসা ক্যালকুলেটর দিয়ে বের করবে। হ্যাঁ, এগুলো ক্যালকুলেটর দিয়ে করতে হবে। আর ক্যালকুলেটর ওইটা নিবা 991 ES প্লাসটা, ওইটা ছাড়া এগুলো হবে না, কিন্তু খুব বিপদে পড়বা এগুলা, ওইটা ছাড়া যদি এটা সলভ করতে যাও। এরপর হচ্ছে আবার কৃতকাজের তুলনা। প্রত্যেকটা স্টেপে আমরা এক্ষেত্রে দুইটা বিষয়, একটা হচ্ছে তোমার অপরিবাহী পদার্থ দ্বারা তৈরি বলছে। সো অপরিবাহী পদার্থ খেয়াল করি, কিন্তু তার মানে তোমার রুদ্রতাপীয় বিষয়ের মধ্যে যাইতে হবে, এই যে প্রথম কাজটা রুদ্রতাপীয়। হ্যাঁ, সো এরপরে নেওয়া হলো এবং অতঃপর সিলিন্ডার চাপের পরিমাণ 1/3 করা হলো। আচ্ছা, সিলিন্ডারটি এত চাপ পি এবং এত তাপমাত্রায় এবং এত তাপমাত্রায় 2 মোল গ্যাস নেওয়া হলো। আচ্ছা, অতঃপর সিলিন্ডারের চাপের পরিমাণ 1/3 করা হলো, 1/3 করা হলো। এখন হিলিয়ামের গ্যাসের এত, তাহলে আমরা রুদ্রতাপীয় কাজ বের করলাম। ভাই এখানে সিলিন্ডার যেহেতু বলছো, তাইলে মানে কার্নো চক্রটা আসবে না? না, কার্নো চক্র তো দেয়া নাই, তুমি কার্নো চক্র কেন নিয়ে আসবে এখানে? না, সিলিন্ডার তো এখানে একটাই টপিক, এই জন্য। হুম, মানে কার্নো চক্রের টপিকটা সিলিন্ডার, মানে 4টা টপিকের মাঝে এখানে তো একটা, এই জন্য বলতেছি। না না, কার্নো যখন চিত্র দেওয়া থাকবে তখন তুমি কার্নোকে নিয়ে আসবা, এছাড়া তুমি যেভাবে সিনারিও দেওয়া থাকবে ওইভাবে সলভ করবা। এখানে দেখো রুদ্রতাপীয় তো বুঝলাম, হ্যাঁ এটা ওকে, T2 তো বের করাই আছে। আর সমষ্টির বেলায় P1 P2, হ্যাঁ ঠিক আছে। এই জায়গাটা কনফিউজড হবা, সেটা হচ্ছে ন্যাটিলন এটা যে কিভাবে করছে, এটা কয়েকটা মেতে এভাবে করা আছে। হুম, এই যে এই ইয়াটা একটু ইয়ে করবো তোমরা, এখানে চাইলে স্ল্যাশ দিয়ে এই সূত্রটা একটু ইয়ে করতে পারো, এনআরটি। মানে এটা লেখার প্রয়োজন নেই অবশ্য, মানে বোঝা যায় বিষয়টা। V2/V1 আমরা লিখছি না, আমরা জানি ভি এর সাথে ভি এর সম্পর্ক, হ্যাঁ।
সো এখানে আমরা চাইলে এই যে বি এর জায়গায় পিও লিখবো যখন আমাদের সূত্রের প্রয়োজন হবে, বা তুমি চাইলে এটা আলাদাভাবে কনভার্সন করে নিয়ে আসতে পারো চার্লসের সূত্র থেকে, বাট দরকার নাই। হ্যাঁ, তো এখন আমার যে বিষয়টা যেটা বলতে চাচ্ছি, উল্টাপাল্টা করবা না। বি এর সাথে পি এর সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক সম্পর্ক কিন্তু। হ্যাঁ, বি ব্যস্তানুপাতিক 1/p। তুমি চাইলে বয়লের সূত্র থেকে এটা নিয়ে আসতে পারো যে v1/p1 ইজ ইকুয়াল টু v2/p2। তাহলে বলো তো, আমি যদি এখানে তোমার v2টাই পাশে রাখলাম, লাইক আমি এই p2টাকে পাশে নিয়ে গেলাম, v1টাকে পাশে নিয়ে গেলাম, করতে পারি না কাজটা? v1টাকে তোমাদের বোঝার জন্য আমি বলতেছি এত কিছু। এই যে v2/v1 ইজ ইকুয়াল টু, তাহলে কি পাইলে? p2/p1 পাইলে না? ঠিক আছে, এই যে উল্টাপাল্টা হইলো তো। p2/v1 ইজ ইকুয়াল টু, তাহলে b সমানুপাতিক p। হ্যাঁ, তাহলে v1p1 ইজ ইকুয়াল টু v2p2। এটাই তো আমাদের সূত্র, তাই না? সো আমরা v2/v1 নিয়ে আসার চেষ্টা করব। v2/v1 নিয়ে আসো, মানে আমি ধরো এটাকে পাশে নিয়ে আসলাম, তাহলে এটাকে হবে p1/p2। হ্যাঁ, আর করলাম, তোমরা বুঝে নিও। তাহলে b2/v1 এর মান কি পাইলে? p1/p2। তার মানে আমি চাইলে এই b2/v1 এর জায়গায় এখানে p1/p2 বসাইতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের আরেকটা সূত্র হয়ে গেল না, এনার্টিলন p2/p1। ঠিক আছে, p1/p2। ঠিক আছে, তবে এখানে মেইন মনে রাখার যেটা বিষয়, এখানে b2/v1 ছিল, আর এখানে p1/p2 দিবা। উল্টাপাল্টা করিও না, ঠিক আছে? কারণ আমরা জানি বি এর সাথে পি এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক, এখান থেকেই মনে রাখা যায়। ঠিক আছে, সো এটা একটু মাথায় রেখো। তো এটা নতুন সূত্র না, ওই আগের সূত্রটাই। হ্যাঁ, এটা তোমরা মনে করবো নতুন সূত্র, এই জন্য এটা বুঝাইলাম। ঠিক আছে, এটা নতুন সূত্র না, এটা আগের সূত্রই। তবে ওই যে বি এর জায়গায় কি আসছে? পি আসছে। কিভাবে? ওই যে b/p1 এর জায়গায় p2/p1 বসছে। বাকি সব কিছু একই, বাকি সব একই। ঠিক আছে, এবার করে কৃতকাজ বের করে তার তুলনা করবা, তুলনা করে বিয়োগ করে যোগ করে যেমনি পারো তুলনা করবা, বা এখানে ভাগ করে বুঝাইছে আর কি। ঠিক আছে, আর কৃতকাজের সূত্র তো বললাই, রুদ্ধতাপের কৃতকাজের সূত্র কি, সমস্যা প্রক্রিয়া কৃতকাজের সূত্র কি। ঠিক আছে, আমরা এন্ট্রপি রিলেটেড এবং এ রিলেটেড আরো একটা ম্যাথ করছি লাস্ট, খেয়াল করো। সিলেট বোর্ড 2025 T1। তাহলে এটা বলে, এটা কি সমষ্টি প্রসারণ, এটা কি রুদ্ধতাপীয় প্রসারণ, এটা কি সমষ্টি সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। T1 T2 দেওয়া আছে, ভলিউম নিয়েও কাজ করতে হবে এখানে। আচ্ছা, তো এখানে tan ইনভার্স টি গুণ করবা ভলিউমের সাথে, দিকে যা দেওয়া আছে এটার সাথে। আরেকটা চিত্র দেওয়া আছে, T1 জানা আছে, T2 জানা আছে। ওদের চিত্রকে অনুসারে এ থেকে বি বলছেন এন্ট্রপি পরিবর্তন, এই এ থেকে বি পর্যন্ত কি বের করতে হবে? এন্ট্রপি পরিবর্তন, মানে DS বের করতে হবে। হ্যাঁ, তার মানে Q/T বের করতে হবে আমাদেরকে। ঠিক আছে, সো আমাদের কাজ হলো Q/T করা। খেয়াল করো, আমাদের কাজ হলো ডেল Q/T করা। এখন ডেল কিউ কি জানা আছে না? তাহলে আবার ওই সেম কাছে, যে ডেল কিউ সমান আমরা জানি সমষ্টি প্রক্রিয়া না, এটা এবি সূত্রের মধ্যে কি সমষ্টি প্রক্রিয়া আছে? সমষ্টি প্রক্রিয়া যেটাই তোমার কৃত কাজ, ওইটাই মূলত কি ডেল কিউ এর পরিমাণটা। সো ডেল ডব্লিউ সূত্রের সমষ্টি প্রক্রিয়া কৃত কাজের সূত্র কি বললাম? এনার্টিলন v2/v1। এখন v2 জানা আছে, v1 জানা আছে। ঠিক আছে, সো জাস্ট মান বসে আনসার বের করবা। আগের সূত্র, আগের ম্যাথটাই হুবহু অনেকটা। ঠিক আছে, বের করবা। এরপর কি বলছে? ইঞ্জিনদের মধ্যে কোনটা, আগের ম্যাথটাই তো বোধহয় নাকি, কোনটা বেশি কার্যকর? কোনটা বেশি কার্যকর বলতে যে সেম, এখানে আমাদের ইটা বের করবা। এখন ইটা বের করার জায়গায় T2 বের করতে হবে, T2 বের করবা। ঠিক আছে, আগের ম্যাথটাই এটা মূলত। লাস্ট একটা করাচ্ছি, দিনাজপুর 2025। খেয়াল করো, একটি কার্নো ইঞ্জিন এত তাপমাত্রা উৎস হতে, তার মানে এটা হচ্ছে T1, এত জুল তাপ এটা হচ্ছে Q1, এত তাপমাত্রা তাপগ্রাহক তাপ এটা হচ্ছে T2 বর্জন করলো, তার মানে Q2 এর ভ্যালু দেওয়া নেই, মনে রাখো। দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রথম পর্যায়ে তাপমাত্রা এত ডিগ্রি বৃদ্ধি, দ্বিতীয় পর্যায়ে এত ডিগ্রি হ্রাস করা হলো। আচ্ছা, দুইটা কাজ করছে, এটা ঘ নাম্বারের আনসার আসবে যদিও বোধহয়। যে দক্ষতা বৃদ্ধি, তুমি এটা বৃদ্ধি করতে চাচ্ছ, তাহলে প্রথম কাজ কি করলা? 50 ডিগ্রি বাড়াইলা। ওকে, 50 ডিগ্রি কি করলা? উচ্চের তাপমাত্রা 50 ডিগ্রি বাড়াইলা, আর তাপগ্রাহক তাপমাত্রা 50 ডিগ্রি কমাইলা। জাস্ট সিনারিটা বুঝো। আমাকে গ নাম্বারে কি বলছে? গ নাম্বার বলছে যে তাপ বর্জন করে তাপ মানে Q2 এর ভ্যালু বের করতে বলছে। সিম্পল কথা, আমি বলেই দিয়েছি যে Q2 দেওয়া নাই, সো Q2 এর ভ্যালু বের করবা কিভাবে? আমরা সূত্র জানি যে Q2/Q1, এই যে Q2/Q1 ইজ ইকুয়াল টু T2/T1। সো Q2 জানো না, বের করবা। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার ম্যাথটা ভালো মতো করে বুঝো, খেয়াল করো। তাকে বলছে কি, তুমি তো ইতিমধ্যে একটা বের করতে পারবা, এখান থেকে কি বের করতে পারবা? কার্নো ইঞ্জিন বলে দিয়েছে না, T1 T2 জানা আছে না, তুমি চাইলে এটা বের করতে পারবা না, যে 1 - T2/T1 বের করতে দিতে পারো, তাই না? বের করতে পারো, তুমি বের করলে একটা। ঠিক আছে, এবার বলছে তুমি যা পাইছো আর কি, এটাকে বাড়াইতে চাও। বাড়াইতে যাওয়ার জন্য তুমি দুইটা পদ্ধতি নিলা। তাহলে একটা হচ্ছে প্রথম প্রসিডিওর। প্রথম প্রসিডিওর কি করছো? প্রথম প্রসিডিওর হলো 50 ডিগ্রি তাপ বাড়াইছো। কার তাপ উৎসের? মানে T1 আগে যা ছিল ওইটার সাথে, T1 আগে যা ছিল ওইটার সাথে 50 ডিগ্রি তাপ বাড়াইলা, ক্যালভিনে নেব অবশ্যই। দ্বিতীয় ক্ষেত্রে কি করলা? তাপগ্রাহক মানে T2,
দ্বিতীয় পর্যায়ে তাপগ্রাহক মানে T2 এর থেকে 50 ডিগ্রি হ্রাস করলাম, মানে মাইনাস 50 ডিগ্রি হ্রাস করলাম। ঠিক আছে, এখন আমাদের আনসার কি বলতে চাচ্ছে, উত্তর প্রশ্ন কি, বৃদ্ধির জন্য কোনটা অধিকতর গ্রহণযোগ্য। এখন বলতেছে যে তুমি দুইটা কাজই করবা, বুঝছো, প্রথম ক্ষেত্রে যে কাজটা ওরা করতে চেষ্টা করছে এটা করবা, করে এটা কত হয় এটা যাচাই করবা, দ্বিতীয় কাজটাও করবা, এটার জন্য এটা বের করবা, দেখো যে কোনটার এটা বেশি, ওইটাই তোমার আনসার। ওকে, তাহলে প্রথম কাজ তুমি এখানে যা যা বলছো এটাই করবা। এই যে প্রথমে যোগ করতে বলছে, যোগ করে এটা বের করো, দ্বিতীয় ক্ষেত্রে বিয়োগ করতে বলছে, বিয়োগ করে এটা বের করো, সিম্পল কাজ, খেয়াল করো। তাহলে আমরা এটা আগে নর্মালি বের করে ফেললাম যে আমার এটা হচ্ছে 50%, এখন যে কন্ডিশনে আছে এটা। তো প্রথম পর্যায়ে যে ফার্স্ট স্টেপে কি করলো, 50 ডিগ্রি বৃদ্ধি করলো কার, তাপ উৎসের, এই যে দেখো T1 এর সাথে আগে যা ছিল এটার সাথে 50 কেলভিন যুক্ত করলা, ঠিক আছে, 650 কেলভিন আসছে এখন। সো তাপগ্রাহকের তাপমাত্রাতে চেঞ্জ করা নেই, তার মানে T2 একই আছে, সো T2 300, আর এটার সূত্র কি জানো, এই যে বসাই দিলা, এটা পাইলা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার নতুন যে তুমি উচ্চের তাপমাত্রা এত বাড়ানোর পরে এটা এত পাইলা। দ্বিতীয় পর্যায়ে কি করছো, দ্বিতীয় পর্যায়ে তাপগ্রাহক থেকে 50 ডিগ্রি হ্রাস করলা, এই যে T2 থেকে 50 ডিগ্রি হ্রাস করলা, তার মানে বিয়োগ। T1 তো আগের মতোই আছে, T1 চেঞ্জ করতে পারবে না, পরিবর্তিত দক্ষতা এত পাইছো। সো দেখো 2 নম্বরের ক্ষেত্রে আমরা বেশি পাইছি, সো দ্বিতীয় পদ্ধতিটা বেশি কার্যকর ছিল। বুঝছো কিনা? নাহিমা বুঝে গেছে? জি। তো ভালো, আমরা অনেক কিছুই খাবার দিয়ে দিছি এর মধ্যে। হ্যাঁ, জাস্ট ছোট্ট একটা টপিক বাকি ছিল, আমি এটা নেক্সট দিন করাবো। হ্যাঁ, আজকে তাড়াহুড়া করাবো না, অলমোস্ট ডান। এই অধ্যায়ের অনেকগুলো টাইপ কভার হয়ে গেছে, মানে গুরুত্বপূর্ণ এবং মোটামুটি একটু কঠিন টাইপ, বেশ কয়েকটা টাইপ আমরা কভার দিয়ে দিছি। এখন শুধুমাত্র কয়েকটা টাইপ বাকি আছে, এক দুইটা, এটা আমি নেক্সট দিন করাবো, কালকেও সময় নিয়ে অধ্যায়টা। ঠিক আছে, তোমাদের কাজ হলো আজকের মধ্যে, কালকের ক্লাসের আগে এই অধ্যায়ের তোমার দক্ষতা রিলেটেড, তারপর তাপমাত্রা বের করা, তারপর তাপ উৎসের তাপমাত্রা, তাপগ্রাহকের তাপমাত্রা, তারপর হচ্ছে তোমার কার্নো সাইকেল, এই রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো সলভ করবা এবং কঠিন পাবা। আমি যা করাইছি এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে পুরো অধ্যায় সলভ করা যাবে। ঠিক আছে, বেসিক তো পড়ানোই আছে, তো একটু এদিক ওদিক পাবা, সব সিনারিওতে একই না। প্রত্যেক বছর তোমার নামই তার সৃজনশীল, ক্রিয়েটিভ কোয়েশ্চেন, তো তুমি যে একদম হুবহু কমন পাবা তারপর তুমি সলভ করবা, এটা তো তোমার আশা করাটা উচিত না, তাই না? সো তুমি একটু এদিক ওদিক পাবা, নিজের মাথাটা খাটাইতে হবে তখন। ঠিক আছে, নিজের মাথাটা খাটাবা, অনেক চিন্তা করবা, অনেক চিন্তা, একটা সিকিউটা 1 ঘন্টা যাক, সমস্যা কি, 1 ঘন্টা ধরে সলভ করো, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে সলভ। তুমি তখন পরীক্ষার হলে যখন নতুন প্রশ্ন ফেস করবে তখন তুমি পারবা। বাট এখানে তুমি যদি রেডিমেড খোঁজো অলওয়েজ, যে এই টাইপ করাইছে, এই টাইপ করলাম, বাকিটা পারতেছি না, নো, তুমি তখন পরীক্ষার হলে আটকে যাবে। পরীক্ষার হলে তো তোমাকে ওখানে এটা ক্রিয়েটিভ কোয়েশন আসতেই পারে, একটু এদিক ওদিক ঘোরানো আসতেই পারে, এবং আসবে, স্বাভাবিক, এটা নামই তো সৃজনশীল, তখন তুমি আটকে যাবা। সো না আটকানোর জন্য প্র্যাকটিসটা বাসাতে করে যেতে হবে, যে একটু ঘোরানো পেছনে থাকলে এটা নিজেকে চিন্তা করার দক্ষতাটা অর্জন করতে হবে। ঠিক আছে, সো একই টাইপ দেখো, এগুলো ভিন্ন, এই যে পিভি সূত্র, কৃতকাজের সূত্র, টিভি সূত্র, এটা বের করার সূত্র, ডিএস এর সূত্র, এর বাইরে আর কিছুই নাই, মোটামুটি আমি সবই কভার করে দিছি। কথা বুঝছো? এর বাইরে আর কিছুই পাবা না। আর যেভাবে আমি সেগমেন্ট বাই সেগমেন্ট সূত্রগুলো পরিচিত করাইছি, আমার মনে হয় না এগুলো আসলে কঠিন লাগবে। ঠিক আছে, সো একটু প্র্যাকটিস করলেই হবে।